রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে এবং রোহিঙ্গার প্রত্যাবাসনই সংকট সমাধানের টেকসই সমাধান। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই আহ্বান জানান। নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক ও কয়েকটি ইভেন্টেও যোগ দেন ডক্টর ইউনূস। আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসে প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিন কয়েকটি শিডিউল বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দিনের শুরুতেই স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কুশল বিনিময় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক বিপ্লবে ছাত্রদের আত্মত্যাগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পরে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবাসনের আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র সমাধান। ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিভা সাক্ষাৎ করেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অন্যান্য খাতে আইএমএফ আরও ঋণ দেওয়ার আশ্বাসও দেন তিনি। পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এছাড়া তার সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এরই মাঝে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জুলাই বিপ্লব চলাকালীন এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন। অনুষ্ঠানে ৩ শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন ডক্টর ইউনূস। জানান, তরুণী প্রজন্মের হাত ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ, অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন ডক্টর ইউনূস। এ সময় মার্কিন প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারকে অকুণ্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি তাদের দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে তবে তাদের জন্য দেশের আরও বেশি কিছু করা উচিত। বৈঠকের সময় ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্টের কাছে জুলাই বিপ্লবের সময় ছাত্র এবং তরুণ শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের একটি বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফের একটি অনুলিপি হস্তান্তর করেন। বৈঠকের বিষয় নিয়ে হোয়াইট হাউসও এক বিবৃতি দিয়েছে। প্রধান উপদেষ্টা মিট দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টেও যোগ দেন। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ৬ মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেন আইনজীবী সোহেল রানা। আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি AKM শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও র্যাবের ২০ থেকে ২৫ জন অজ্ঞাত সদস্য। আইনজীবী সোহেল রানা বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তাকে তুলে নিয়ে ৬ মাস গুম করে রাখা হয়েছিল। আমি বললাম, আপনি রিমান্ডের জন্য করেন, বলছে যে না, রিমান্ড তো অনেকেই নিচ্ছে, আমরা না নিলে নয়। আমি বলছি, আমার মামলায় অবশ্যই আমি যখন গুম ছিলাম, আমার ফ্যামিলি গিয়েছেন, তখন আইজি সাহেবের কাছে উনি কোনো পাত্তাই দেননি। তো অবশ্যই উনি অবগত, উনি দায়িত্ব এড়াতে পারে না। তো আমি অবশ্যই তার রিমান্ডে, তার কাছে অনেক ইনফরমেশন রয়েছে, সে তো অনেক কিছু জানে। তারপর আমি তাদেরকে বলি যে আপনারা রিমান্ড চান, ও বলে যে না, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। তখন আমি আসলে বুঝেই ফেললাম, হতাশ হলাম যে আমি আসলে এখানে ন্যায় বিচার আমি পাবো না।
সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে নরসিংদীর আদালতে তোলা হলে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আরও ২ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে আলাদা ২ মামলায় নতুনভাবে তাদের গ্রেফতার দেখানো হয়। সকাল ৭টা নাগাদ কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেই আবেদনটি মঞ্জুর করেন আদালত। তবে নির্দেশনার বিরুদ্ধে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী, কিন্তু আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পলককে 2টি মামলায় এবং জুনায়েদ পলক মোতাবেক বাবুকে 1টি মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। 3টি মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে 3টি মামলায় শুনানি দেখানোর জন্য নিবেদন করেন। বিজ্ঞ আদালত আসামির অবস্থা এবং এজাহারনামী আসামি বিদায় এবং মামলার এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পর্যালোচনা করে এই আসামিদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ হওয়ার কারণে তাদেরকে শুনানি দেখেন এবং তাদেরকে জেল হাজতে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসা হবে। অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত, এই তথ্যগুলো বাংলাদেশকে পেতেই হবে। আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কোনো দেশেরই এমন কোনো কথা বলার সুযোগ নেই যে এই নদী শুধু নির্দিষ্ট কোনো দেশের। রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। মানবিক কারণে আমরা আমাদের উজানের দেশগুলোর সাথে এই তথ্যগুলো পাওয়ার ব্যাপারে নেগোসিয়েশন বা আলাপ প্রক্রিয়া শুরু করে দেব। আর বাকি যে অভিন্ন জলরাশিগুলো আছে আমাদের নিজেদের জরুরি হয়ে পড়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকাতে, সেইগুলো রক্ষায় উজানের দেশগুলোর সাথে সমঝোতায় চলে আসা। আমরা আমাদের পানি ব্যবস্থাপনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারবো এবং নিজস্ব পর্যায়ে কি কাজটা করলে পানির ক্ষেত্রে বিপর্যয়টা আমরা কমিয়ে আনতে পারবো সেটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সাগরে লঘুচাপের প্রভাব পড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলায়। রাজধানীতে ভোর থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি মুষলধারে নামে সকাল 8:30টার পরই। এতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। মৌসুমি বায়ুর প্রভাবে আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরের সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর এবং নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকালের বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি এলেও ভোগান্তিতে পড়েন অফিসগামী সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। যে বৃষ্টিপাতের যে ইয়েটা আমরা দেখছি, এই বৃষ্টিপাতটা আজকে সারাদিনে থাকবে কম বেশি এবং এটা আগামীকালকে পর্যন্ত থাকবে, অর্থাৎ কালকে পর্যন্ত থাকবে। কালকের পরে বৃষ্টিপাতের যে ইয়েটা আছে, এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে সেই প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। যারা বাংলাদেশকে 1 ইঞ্চিও ছাড় দেয় না তাদের প্রভুসুলভ আচরণ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দিতে এগিয়ে যাবার আহ্বান জানান রিজভী। অন্যদিকে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আমরা রাজনীতি করি, আমরা রাষ্ট্রপতি থাকি, আমরা মানুষের পাশে দাঁড়াই। আপনারা দেখেছেন বিগত দশকের পর দশক ধরে মাইনার সাহেবের যে রাজনীতি, এটা জনগণের জন্য এবং এই দেশের মানুষের মুক্তির আন্দোলনে সবসময় জনগণের পাশে দাঁড়ায়। গরু গাড়ি ছাড়া অনেক জায়গায় আমি দেখেছি
আপনি যদি ৭৫-৭৬ সাল পর্যন্ত বা ৮০ সাল পর্যন্ত কিন্তু জেলা শহরের সাথে অনেক থানা শহরে যাওয়ার যোগাযোগ ছিল মাটির রাস্তায়, গরু গাড়িতে যাওয়া। কোথাও হয়তো কিছু কিছু হেরিংবোন মানে ইট ফেলে ফেলে রাস্তা হয়েছে, সেখানে হয়তো কোথাও কোথাও একটা বাস যেত সকালে, সেই বাসের টায়ারের চাকা বাস্ট হয়ে যেত, আবার রাস্তার মধ্যে সেই চাকা টায়ার ঠিক করে সেই গাড়িটা যেত, যেটা এখন আধা ঘন্টায় যাওয়া যায় সেটা সারাদিন লাগে। এই ছিল আমাদের তখন গ্রাম বাংলার পরিস্থিতি। তো সেখানে আধুনিক চিকিৎসা যাবে কি করে? লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। আটক হওয়া অভিযুক্তরা হলেন মোহাম্মদ বাবুল প্রকাশ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হাকিম, মোহাম্মদ আরিফুল্লাহ, মোহাম্মদ জিয়াউল করিম এবং মোহাম্মদ হোসেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, কক্সবাজার জেলার চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন শহীদ হন। ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ঘটনার সঙ্গে জড়িত 6 জনকে আটক করে। আটক সন্ত্রাসীদের কাছে থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল করা হয়। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল তৈরি হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। অন্যদিকে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন। গত 30 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 3 দফায় পরীক্ষা স্থগিত হয়। হঠাৎ করে বান্দরবানে বেড়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রকোপ। শহরে আশেপাশে এলাকাগুলোতে ডেঙ্গুর প্রভাব বিস্তারের পাশাপাশি দুর্গম উপজেলাগুলোতে দেখা দিয়েছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। ফলে এই দুটি রোগে আক্রান্ত হয়ে ছোট বড় সহ সকলেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। প্রতিনিধি তুহিন হুসাইনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পার্বত্য জেলা বান্দরবনে হঠাৎ করে বেড়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব। বেশ কয়েকটি এলাকা এরই মধ্যে ডেঙ্গু রোগের হটস্পটে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়া ও মশারি ব্যবহার না করায় বান্দরবনে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। ফলে প্রতিদিনই ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন সব বয়সী মানুষ। আমার বাচ্চা জ্বর অবস্থায় হাসপাতালে নিয়ে আসিছি, আসার পরে ডেঙ্গু পজিটিভ, এরপরে চিকিৎসা চলতেছে। প্রথমে বুঝতে পারিনি যে আমার ডেঙ্গু হয়েছে, পরে হাসপাতালে আসার পরে চিকিৎসা নেওয়ার পরে আজ 3 দিন আছি অসুস্থ, কিন্তু চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কি। এদিকে জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আমাদের বান্দরবান সদর হাসপাতালে এখন ডেঙ্গু রোগীর খুব প্রকোপ বেড়ে গেছে এবং যে রোগীগুলো আসতেছে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি, আমাদের সেবার মধ্যে যতটুকু সার্থক আমরা সেই সেবা দেওয়ার চেষ্টা করতেছি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের আতঙ্কিত না হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ জেলা সিভিল সার্জনের। বর্তমানে বান্দরবানে ডেঙ্গু রোগের প্রকোপটা একটু বেশি সারা দেশের ন্যায়, কিন্তু আশাব্যঞ্জক কথা হলো ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র, আমাদের স্বাস্থ্য সেবা কর্মী যারা আছে আমরা সদা প্রস্তুত এবং আমাদের যথেষ্ট পরিমাণে ওষুধপত্র আছে। এবছরের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত বান্দরবনে ডেঙ্গু জ্বরে চিকিৎসা নিয়েছেন 385 জন ও ম্যালেরিয়া রোগে 4905 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর 1:50 জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ইমামতি করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জানাজায় আরও অংশ নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্ট ব্যক্তিরা। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের প্রিয় প্রাঙ্গণে কফিন আসে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর।
সিনিয়র এই সাংবাদিকের জানাজায় অংশ নিতে আসেন তথ্য উপদেষ্টাও। জানাজায় অংশ নিতে আসেন সাংবাদিক ইউনিয়ন এবং বিএফইউজের উভয় অংশের সদস্যরা ছাড়াও অংশ নেন বিএনপি এবং জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজায় ইমামতি করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিক রুহুল আমিন গাজীর কফিনে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএফইউজে এবং ডিউজের উভয় অংশের নেতারা ছাড়াও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এর আগে মরহুম রুহুল আমিন গাজীর জন্য দোয়া কামনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং তার সন্তান। গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য সবসময় আজীবন লড়াই করা জনাব রুহুল আমিন গাজীর যে শূন্যস্থান, এটি হয়তো কখনো পূরণ হবে না। ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে রুহুল আমিন গাজীর ত্যাগের কথা স্মরণ করে গণমাধ্যম থেকে ফ্যাসিবাদের দোসরদের মুক্ত করার কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা এবং শ্রদ্ধা নিবেদনের পরে রুহুল আমিন গাজীকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় তার চাঁদপুরের গ্রামের বাড়ি। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক রুহুল আমিন গাজী। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।